নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। হ্যাঁ, আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। তো আমিও খুব এক্সাইটেড। সকালে কুয়াশা ঘন ওয়েদার দেখে ভাবলাম যে সারাদিন হয়তো কুয়াশায় ঢাকা থাকবে, তাই মনটা একটু খারাপ। ঝটপট করে গরম গরম চা খেলাম। আর তিতলি স্কুল গেল না, কারণ আজকে আমি রাম মন্দিরে যাব, আরও অনেক মন্দিরে যাব, তাই ও সাথে যাবে। তো আজকে ভেজ খাবো, সেজন্য ঝটপট করে ঘরে পাউরুটি ছিল, বাটার দিয়ে সেঁকে দিলাম। আর ও চা খাবে, তাই লাল চা আর পাউরুটি ও খেলো। আমি কিছু খেলাম না। আমি স্নান সেরে আস্তে আস্তে রেডি হয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমি আর তিতলি যাব বাজারে, যে কটা মন্দির আছে সেখানে গিয়ে দেখা করব, আর যে মন্দিরে রাম আছে, রাম মূর্তি আছে, সেই মন্দিরে পুজো দেব। তো ঘরের পুজো টুজো দিয়ে মনটা খুব ভালো হয়ে গেল, কারণ চারদিক রোদে ঝলমল করছে। ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, আর ওয়েদার খারাপ থাকতে পারে বলুন তো? তাই রোদ দেখে মনটা ভরে গেল। আমিও তাড়াতাড়ি করে পুজো দিয়ে তারপর ঘরে লাইট বন্ধ করো, জানলা বন্ধ করো, দরজা বন্ধ করো, এসব করে বেরিয়ে পড়লাম। রাম মন্দিরের শুভ উদ্বোধনের সময় হয়ে এসেছে বন্ধুরা। 12টা বাজে। রামকে পুজো দিতে রাম মন্দিরে যাচ্ছি। বানারহাটের রাম মন্দিরে গিয়ে একটু রামকে পুজো দিয়ে তারপরে এখানে যে অনেকগুলো মন্দিরে আজকে খুব সুন্দর করে সাজিয়েছে, তো সেগুলো একটু দর্শন করব। তো চলুন, আমার সাথে আপনারাও দর্শন করবেন। তো বেরিয়ে দেখি এত সুন্দর আকাশ, এত সুন্দর একটা প্রকৃতি, তো খুব ভালো লাগছিল। আস্তে আস্তে আমি তিতলিকে নিয়ে চললাম। তো রাস্তায় যেতে যেতে খুব এক্সাইটেড, কখন যাব মন্দিরে, কখন দর্শন করব রামকে, সেই একটা এক্সাইটমেন্ট নিয়ে রাস্তা দিয়ে চলছি। তো খুব ভালো লাগছিল, কারণ শুনেছি বাজারে নাকি খুব সুন্দর করে সব মন্দিরগুলো সাজিয়েছে, তাই ভাবলাম যে কটা মন্দির পারি দর্শন করতে করতে যাব। তো যাওয়ার পথে শুরুতেই আমাদের যে কলোনির শীতলা বাড়ি সেটা পড়ল। তো শীতলা বাড়িও দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর করে সাজিয়েছে, তাই ওই মন্দিরের ভেতরেই আগে আমি আর তিতলি গেলাম। তো মন্দিরের ভেতর ঢুকে মনটা ভরে গেল বন্ধুরা। এত সুন্দর করে মন্দির চত্বর সাজিয়েছে, বিশেষ করে এই রাম, সীতা আর লক্ষ্মণের প্রতিকৃতি দেখে মানে খুবই ভালো লাগছিল। যাই হোক, প্রথমে রামকে প্রণাম করলাম, প্রণাম করে তারপর একটু মন্দির চত্বরটা আমি আর তিতলি ঘুরে দেখলাম। তো অনেকেই আজকের দিনটিকে শুভ মনে করে পুজো দিতে এসেছেন মন্দিরের ভেতরে। তো গেলাম মন্দিরের ভেতরে, বাকি ঠাকুরগুলোকে প্রণাম করে তারপর আস্তে আস্তে আমরা মন্দির চত্বরটাও একবার ঘুরলাম, মন্দিরেও কিছুক্ষণ থাকলাম। তো এখানে এখনও পুজো শুরু হয়নি, জোগাড় চলছে, তো কিছুক্ষণ পরে পুজো হবে। তো এখানে মা শীতলাকেও অনেকে পুজো দিচ্ছেন, তো দেখে তো খুব ভালো লাগলো। তো এদিকে আমরা পুজো দেব, তো পুজোর কোনো সামগ্রী কিনিনি, তাই এখানে পুজো দিতে পারিনি, তো আমাকে বাজার যেতে হলো। তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো বাজারেই যেখানে পুজো হবে তো সেখানেই পুজো দেব। জানি না কোন মন্দিরে যেতে পারবো, তো সেই কারণে এখানে তো আর পুজো দেওয়া হলো না, তো পরে আসবো। তো আমি আর তিতলি বেরিয়ে পড়লাম। রোদের একটু তাপটা বেশি আছে, তাই ঝটপট করে বেরিয়ে গেলাম। তো টোটো তো পেলাম না, ফাঁকা রাস্তা, কারণ সবাই পুজো নিয়ে আজকের দিনটি ব্যস্তই আছে। তো চারদিকেই পুজো পুজো রব, চারদিকে একটা অনুষ্ঠান অনুষ্ঠান যে গন্ধ সেটা রয়েছে, কারণ সবাই জাতি ধর্ম নির্বিশেষে রামলালার পুজো করতে ব্যস্ত, বা রামলালার যে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা সেই শুভক্ষণে কেউ দোকান উদ্বোধন করছেন, কেউ বা নিজের বাড়িকে সাজিয়েছেন, বা কেউ বা কোনো মন্দিরে নিজের সময়টুকু ঠাকুরের সামনে সঁপে দিয়েছেন। তো এই সুন্দর যে পরিবেশ রয়েছে সেটা না ঘুরে দেখলে বোঝা যাবে না বন্ধুরা। তো যাই হোক, আমরা
একটা মিষ্টির দোকানে ঢুকলাম। এই মিষ্টির দোকান আপনারা আগেও অনেক দেখেছেন, আমাদের খুব পরিচিত এক কাকুর দোকান। তো সেখান থেকে রামলালাকে পুজো দেব বলে লাড্ডু নিলাম। লাড্ডু নিয়ে তারপর আস্তে ধীরে আমরা এই দোকানের উল্টো দিকে একটা মন্দির রয়েছে, তো ভাবলাম সেখানেই পুজো দিই। তো ঢুকে দেখি সর্বনাশ, এত ভিড় আর এত সবাই ভক্তরা এসেছেন যে আমি কতটুকু জায়গা পাবো জানি না। তবুও আস্তে ধীরে ঢুকলাম, ঢুকে নিজের জায়গা একটু করেই নিলাম আর কি। তো এখানে দেখি যে তখন সরাসরি রামলালার যে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে সেটা দেখানো হচ্ছে। তো এই সুন্দর মুহূর্তকে মিস করতে চাইলাম না। তো দেখলাম বেশ ভালো লাগছিল। আমাদের যে প্রধানমন্ত্রী তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করছেন, সাথে পুরোহিত রয়েছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। তো সেটা দেখে এই ভিড়ের মধ্যেই আস্তে আস্তে চললাম, একটু পুজো দেব, আরতি করব এসবের কারণে। তো অনেকটা সময় ধরে পুজো চলছিল, তো আমি ভোগ নিবেদন করতে পারিনি, ওটা অলরেডি হয়ে গিয়েছিল। ভাবলাম সবাই পুজো দিয়ে নিক, তারপরেই আমি ভোগ নিবেদন করব। তো এখানে আরতি চলছে, তো আরতির মাঝখানে তো আমি ঢুকলাম না, সবার আরতি হয়ে যাওয়ার পরে তারপরে আস্তে ধীরে আমি ভেতরে গেলাম। তো এখানে সবার আরতি হয়ে গেছে, তো সবাই আমার খুব পরিচিত, তো সবার সাথে একটু কথা বলে এর ফাঁকে আমিও আরতি করে নিয়েছিলাম। আর যেহেতু আমার ভোগটা নিবেদন হয়নি, তো পুরোহিত মশাইকে বলে আমি ভোগটা নিবেদন করলাম। তার ফাঁকে সমস্ত ঠাকুর যারা রয়েছে এই রামলালার পাশ দিয়ে তাদেরকে দর্শন করলাম। তো তিতলিকেও সব ঠাকুরকে দর্শন করালাম, ঠাকুরকে প্রণাম করালাম। তো এসব করে টরে বেশ ভাল লাগছিল পরিবেশটা, এত সুন্দর একটা উৎসব মুখর দিন, আর সাথে সবার মাঝেই একটা আনন্দ, একটা খুশি রয়েছে কি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এই যে আনন্দটা, সেটা নিজের চোখে না দেখলে আমি হয়তো বুঝতেই পারতাম না। তো এর মাঝে আমি কিছুক্ষণ এই রামের চরণে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর প্রণাম করে ভোগ সবাইকে দিয়ে আস্তে ধীরে বেরোনোর চেষ্টা করলাম। কিন্তু বেরোনোর সময়ও আবার দেখলাম যে ওই রামের যে অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠা পর্ব চলছে। তো আবার কিছুক্ষণ দাঁড়িয়ে এই রামলালার সুন্দর মুখটা দেখে মনটা ভরে গেল, যে এত সুন্দর একটা প্রাণোজ্জ্বল মুখ, যেটা সত্যি আমি আগে কখনো দেখিনি। তো খুব ভালো লাগলো অনেকটা সময় এখানে কাটিয়ে তারপর আস্তে ধীরে আমি আর তিতলি বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে কিছু দূর হেঁটে আবার আমাদের বানারহাটের যে মোড়টা রয়েছে সেই মোড়ে আরেকটি মন্দির রয়েছে, হনুমান মন্দির। সেটা কিছুদিন আগেই আবার সুন্দর করে মানে যে তৈরি করা হয়েছে, ভেঙে গিয়েছিল মন্দিরটা, তো সেটাকে পুনর্নির্মাণ করা হয়েছে। তো আমি আগেও দু একবার এসেছি, তো আজকের দিনে ভাবলাম সেখানেও একটু ঘুরে যাই। তো বাজারটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে। তো সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে আজকের দিনটিকে মানে কিছুটা হলেও নিজের মানে বাড়িতে যে নিজের ছেলে ঘরে আসলে বা নিজের কেউ আপনজন ঘরে আসলে যে একটা ফিলিংস হয়, সেটা মনে হয় সবার মনেই রয়েছে। তো সবাই কোনো না কোনোভাবে আজকের দিনটিকে সেলিব্রেশন করছে। তো বেশ ভালো লাগছিল। এখানে বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরণও চলছিল। তো আমরা ওই মন্দিরে আসলাম, এখানেও পুজো চলছে। তো আমি আর এখানে পুজো দিইনি, জাস্ট মন্দিরটা ভাবলাম ঘুরে যাই, আর এখানে যে ঠাকুর রয়েছে তাকে প্রণাম করে যাই। তো রামের পুজো হচ্ছে, সাথে হনুমানজিও রয়েছেন, তো প্রণাম করে গেলাম। তো এখানে যে টিকা লাগানো হচ্ছে, তো তিতলি টিকা লাগাবে, তো আমি আগে মন্দিরের ভেতরে ঢুকে প্রণাম করে এসে তারপরে তিতলিকে টিকাটা লাগিয়ে দেব। তো এখানে হনুমান চল্লিশা পাঠ চলছে।
তো হনুমানজিকে প্রণাম করে, রামজিকে প্রণাম করে এখানেও সবার আরতি পর্ব চলছে। তো দেখলাম, নিজেকে এখানেও কিছুক্ষণ সময় কাটালাম। তো সব দিক দিয়ে বন্ধুরা মানে এতটা সুন্দর এখানকার পরিবেশ যে মন ভরে যাচ্ছে। তো মন্দির থেকে বেরিয়ে তিতলি টিকা লাগালো। তো তিতলি টিকা লাগানো হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে রাস্তা আমরা ক্রস করে আবার বাজারের দিকে চললাম। তো বাজারে উঠে আবার আস্তে ধীরে আমরা যাচ্ছি এবং অনেকের সাথে দেখা হচ্ছে, একটু গল্প একটু কথা তো হচ্ছেই। এগুলো করতে করতে হঠাৎ কেন যেন মনে হলো যে এত দূর যখন এসেছি, এত মন্দির দর্শন করলাম, আর আমার বিদ্যা মন্দিরটা দর্শন করব না? তা হয় বলুন তো? তো সেই কারণে আমি বিদ্যা মন্দিরে চলে আসলাম। দুদিকেই আমার দুটো স্কুল। তো আমার বাঁ সাইডে যে বাংলা স্কুল রয়েছে, বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এখন উচ্চ মাধ্যমিক হয়ে গিয়েছে। আমরা যখন পড়তাম তখন উচ্চ মাধ্যমিক সেন্টার ছিল না, শুধু মাধ্যমিক ছিল। তো আমরা এখানে 5 থেকে 10 পড়ে বাঁ দিকের স্কুলে, তারপরে ডান দিকের স্কুলে 11-12 পড়েছি। সেখান থেকে আমার দুটো স্কুলই আমার সাথে আত্মার একটা যোগ রয়েছে, দুটো স্কুলের সাথেই। তো এবার বাঁদিকে যে স্কুলটি রয়েছে সেটাই বানারহাট উচ্চ বিদ্যালয়, যার 75 বছর পূর্ণ হতে চলেছে আগামী 26শে জানুয়ারি। তো সেই কারণে কাল 23শে জানুয়ারি থেকে এখানে প্রোগ্রাম রয়েছে 26শে জানুয়ারি পর্যন্ত। তো সেই জন্য এখানে বিভিন্ন রকমের প্যান্ডেল হচ্ছে, সাজানো গোছানো হচ্ছে। তো এগুলো একটু দেখলাম। তো চারদিকে দেখে তিতলিকেও দেখালাম, তিতলিও আমার স্কুলের সব দেখবে। ও মাঝখানে আসতে পারে না, স্কুল থাকে, টিউশন থাকে। তো চারদিকে এরকম সাজানো গোছানো চলছে। তো আমি একটু বিদ্যালয়ের ভেতরেও ঢুকলাম। ওখানে যারা মাস্টারমশাই রয়েছেন এবং যারা কমিটির সদস্যরা রয়েছেন সবাইকে প্রসাদ দিয়ে তারপর আস্তে ধীরে একটু মাঠের দিকে গেলাম। তো তিতলিকেও বিদ্যালয়ের যে ভেতরটা একটু দেখালাম। ও অনেক দিন পরে আসলো, আগেও এসেছে অনেকবার। তো এই বিদ্যা মন্দির ভালো করে ঘুরে সমস্ত মাস্টারমশাইদের সাথে দেখা করে কথা বলে আস্তে আস্তে আবার এই বিদ্যালয় থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আস্তে আস্তে একটু মাঠের দিকে গেলাম। ওখানে ক্রিকেট খেলা চলছে। তো দাঁড়িয়ে এই 5-10 মিনিট ক্রিকেট খেলা দেখলাম। তারপরে বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। রোদটাও বন্ধুরা প্রচণ্ড। তো এতটা গরম এই সময়, তো বেশিক্ষণ থাকলাম না। তার মধ্যে খাইনি সকাল থেকে, তো একটা শরীর খারাপ তো করছিলই। তো সেই জন্য আস্তে ধীরে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে বাজার থেকে এই একটু খাবার দাবার নিয়ে, মানে পনির বানাবো সেই হিসেবে পনির কিনলাম আর কি, আর কিছু ফল কিনে আস্তে ধীরে কলোনির রাস্তা ধরে ভাবছিলাম বাড়ি যাব, কিন্তু টোটো যদি পাই সেই কারণে দাঁড়িয়ে থেকে টোটোও পেলাম না। তার জন্য ওই হিন্দি স্কুলের পাশের রাস্তা দিয়ে, পার্কের পাশের রাস্তা দিয়ে আমরা আবার চললাম, কারণ ইচ্ছে ছিল আবার শীতলা মন্দিরে ঢুকবো। তো শীতলা মন্দিরে আবার ঢুকলাম। ততক্ষণে পুজো হয়ে গিয়েছে। আর যেহেতু কলোনিতে একটা বিয়ে ছিল, তাই এখানে সবাই, মানে আমাদের তো আছে, যেহেতু নদী নেই, কলেই সবাই জল ভরতে আসে। তো এখানে সবাই হলুদ শাড়ি পরে মন্দিরেও এসেছে। তো বেশ যে মন্দির চত্বর সবাই হলুদ শাড়ি পরা, দেখতেও বেশ ভাল লাগছিল। তো পুজো হয়ে গিয়েছে এখানে। আর যেহেতু সন্ধ্যাবেলা এখানে খিচুড়ি ভোগ বিতরণ করা হবে, তাই সমস্ত মহিলারা মিলে এখানে সবজিও কাটছেন। তো আবার কিছুক্ষণ থাকা এই মন্দিরে, চারপাশ ঘুরে দেখা। ছোট ছোট ছেলেমেয়েরা বেশ সুন্দর ড্রেস পরে এখানে ঘুরে বেড়াচ্ছে। এই যে এখানে ভোগের সব আয়োজন চলছে, সবজি কাটা চলছে। তো এগুলো দেখে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। বাড়ি গিয়ে আর পনির রান্না করার মতো সময় ছিল না। তাই ঝটপট করে মুগের ডালের একটা খিচুড়ি বানালাম। বানিয়ে আমি আর তিতলি খেলাম। খেয়ে এবার আমাদের যেতে হবে নেতাজি সংঘ মাঠে। কারণ নেতাজি সংঘ মাঠে 10,000 প্রদীপ দিয়ে মাঠ সাজিয়ে সন্ধেবেলা ওই প্রদীপগুলো জ্বালানো হবে। এছাড়া তো আমরা প্রত্যেকেই ঘরে প্রদীপ জ্বালিয়ে ছোট্ট করে একটা দীপাবলি অনুষ্ঠান আমরা সেলিব্রেশন করব। তো তার আগে নেতাজি সংঘ মাঠে চলে আসলাম। সারাদিন ধরে এই যে নেতাজি মাঠের আশেপাশে যেসব মানুষজন রয়েছেন
তারা সারাদিন ধরে এই প্রদীপ সাজিয়েছেন। তো সত্যি খুব ভালো লাগছে, এত সুন্দর একটা উদ্যোগ এই যারা নিয়েছেন তাদের জন্য সত্যিই আমি কুর্নিশ জানাই। কারণ এত সুন্দর উদ্যোগ বা এত সুন্দর একটা চিন্তাধারা এর আগে সত্যি কথাই বানারহাটের বুকে হয়তো কারোর মাথায় আসেনি বা আমি তো দেখিনি। তাই এই সুন্দর একটা মুহূর্তকে আমি আমার মানে ক্যামেরাবন্দি করে রাখবো বলেই ঝটপট করে চলে আসলাম। ঘড়িতে এখন 4:15 বাজে। মোটামুটি 4:30 থেকে 4:45 টাইম দেওয়া হয়েছে সবাইকে একত্রিত হওয়ার জন্য। তো অনেকেই চলে এসেছেন। তো এখানে রামজির পুজো চলছে, সন্ধ্যা আরতি চলছে, তো সেটারই আয়োজন চলছে। তো এখানে আসতে দেখলাম যে রামজির পুজো হচ্ছে। তো এই পুজোটাও মিস করতে চাইলাম না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখলাম কিছুক্ষণ। ততক্ষণে অনেকেই আসছেন, সমস্ত মহিলারা আসছেন, সবাই আসছেন, অনেক পুরুষরাও আসছেন। তো আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো আমি আগে একটু রামজিকে দর্শন করলাম। দর্শন করে এখানকার যে পুজো হচ্ছে সেটাকেই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তিতলি আর আসতে চাইলো না, আসলে আমার সঙ্গে অনেক হেঁটেছে। তো ওর পাটাও ব্যথা, তো বাড়িতেই আছে, রেস্ট করছে। তো আমি এই জন্য তিতলিকে জোরও করলাম না। তো মানে ভাবলাম যে আসতে পারতো, মানে শুরুটা দেখেই মনে হচ্ছে যে শেষটা কত সুন্দর হবে। তো ও না এসে একটু মিসই করলো ব্যাপারটা। তো যাই হোক, এখন কি করব, জোর করে তোকে আনতে পারিনি। তো আমি সত্যিই খুব খুশি যে সমস্ত মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ছোট বড় সবাই এই যে অনুষ্ঠানটা সাজিয়েছেন ওরা, এখানে অংশগ্রহণ করতে এসেছে। তো এটা দেখে খুব ভালো লাগছে যে চারপাশে এত ভিড় হচ্ছে যে কি বলবো। তো আস্তে আস্তে চারপাশে মানুষের ঢল নেমে গেছে। এদিকে আমাদের সূর্যি ঠাকুরও অস্ত চলে গেছেন, সন্ধ্যা হতে আসছে। তো মানুষ যে শুধু মহিলারা এসেছেন তা নয়, সমস্ত পুরুষরা ছোট বড় সবাই এসেছে। সবার মধ্যেই একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে তারা কখন এই প্রদীপ ধরাবে। তো প্রদীপ খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এদিকে আস্তে আস্তে সবাইকে একটা লাইন মেনটেন করতে হবে, কারণ এতগুলো প্রদীপ একসাথে ধরাতে হবে। তাই সবাইকে ভাগ করে না নিলে তো সেটা সম্ভব না। তো সেই কারণে আস্তে ধীরে ওটাও ব্যবস্থা চলছে, মানে কে কোথায় দাঁড়াবে। তো এই ফাঁকে এক পুচকি খুব সুন্দর একটা নাচ প্রদর্শন করলো। তো রামজির উদ্দেশ্যে সে তার নৃত্য পরিবেশন করলো। তো খুব ভালো লাগছিল তার নাচটা দেখতে। তো আমরা সবাই তার নাচ দেখলাম। তো তারপরে আস্তে ধীরে সবাই প্রদীপ জ্বালানোর জন্য তৈরি হতে থাকলো। তো প্রদীপ ধরানো আস্তে আস্তে শুরু হয়ে গেল। এই যে দেখছেন সবাই লাইন ধরে মেনে প্রদীপটা ধরাচ্ছে, কারণ একবারে সমস্ত প্রদীপ ধরাতে হবে। তো সেই কারণে লাইন ওয়াইজ সবাই আস্তে আস্তে প্রদীপ ধরাচ্ছে। তো বেশ একটা সুন্দর মানে দৃশ্য, যেটা হয়তো আমি যদি বানারহাটবাসী না হতাম বা বানারহাটে না থাকতাম তাহলে তো মিস করে যেতাম। মানে যারা এটা দেখেনি তারা সত্যিই খুব মিস করেছে। তো এই জন্য আস্তে আস্তে প্রদীপ ধরানো হচ্ছে। এই দেখুন সবাই একসাথে প্রদীপ ধরিয়েছে। তো আমিও বাদ যাবো কেন বলুন? আমারও তো ইচ্ছা রয়েছে যে প্রদীপ ধরাই। তো সেই সুযোগ আমিও পেয়ে গেলাম, কটা প্রদীপ আমিও ধরালাম। তো সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। তো প্রদীপ ধরাতে ধরাতে একটাই রামজির কাছে প্রার্থনা, যেন সবাই খুব ভালো থাকে, সবাই খুব শান্তিতে থাকে, সবাই খুব আনন্দে থাকে, আর সবাই খুব সুস্থ থাকে। তো এই প্রার্থনা করেই আমি প্রদীপগুলো ধরালাম। তো প্রদীপ ধরিয়ে আস্তে ধীরে এখানে অনেকে যারা শুধু এই কলোনির মধ্যে নেই, যারা বাজার থেকে বাইরে থেকেও অনেকে এসেছে এই প্রদীপ ধরাতে। তো ভিড়টা একবার দেখুন। তো এত বড় মাঠে এতগুলো প্রদীপ একসাথে ধরানো 4টি ব্যাপার নয় কিন্তু বন্ধুরা। তো মোটামুটি সমস্ত প্রদীপ ধরানো হয়ে গেছে। আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে আসছে। তো অন্ধকার হতে হতে এই প্রদীপগুলো ধরানো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো দেখুন কি সুন্দর লাগছে চারপাশটা। মানে রামজি সত্যিই হয়তো আনন্দিত যে আমি এত বছর পর ফিরে এলাম। আমাকে এত সুন্দর করে যে অভ্যর্থনা করা হলো, রামজিও হয়তো খুব খুশি হয়েছেন। কারণ তিনি ভাবতে পারেননি যে তার এত যে তার ভক্ত রয়েছে। তো
তো যাই হোক, আস্তে ধীরে সবার প্রদীপ ধরানো হয়ে গেল, মোটামুটি কেউ বাদ রইল না, সবাই ধরিয়েছে। সবাই প্রদীপ ধরিয়ে ফটো তুলতে, ভিডিও করতে ব্যস্ত, কারণ এত সুন্দর দৃশ্য আমার মনে হয় না বানারহাটে কেউ আগে দেখেছে। তো এত বড় মাঠে এতগুলো প্রদীপ, যা মানে সুন্দর দৃশ্য, মানে এত ভালো লাগছে, হয়তো আমি এই মুহূর্তে ভাষাও হারিয়ে ফেলছি। তো ড্রোনের ব্যবস্থা করা হয়েছে, তো ড্রোন আসবে, তো সেই কারণে সবাইকে এই মাঠ থেকে বেরিয়ে যেতে বলছেন, কারণ মাঠ থেকে না বেরোলে ড্রোন এই পুরো ব্যাপারটা ক্যাপচার করতে পারবে না। তো আমি তার মাঝে একটু ভিডিও ফটো নিয়ে নিলাম। তো আস্তে আস্তে যত অন্ধকার হচ্ছে এই প্রদীপের আলো তত বেড়ে যাচ্ছে, আর প্রদীপের আলোর মাত্রা বেড়ে যাওয়াতে এই দৃশ্য আরও যেন অপূর্ব হয়ে উঠছে। তো মোটামুটি সব প্রদীপ ধরানো এখন কমপ্লিট। এখন দেখুন আস্তে আস্তে কি সুন্দর লাগছে চারিদিক, মানে চারিদিকের যে বর্ণনা সেটা যে দেখছে সে শুধু চোখে দেখছে, মনের মণিকোঠায় গেঁথে রাখছে এই সুন্দর দৃশ্যকে। ভাষা নেই, আপ্লুত, অভিভূত, সত্যি অপূর্ব। এর থেকে বেশি হয়তো আমি বলতে পারবো না। একবার দেখুন আপনারা দেখে মন শান্তি করুন। বানারহাটে এত সুন্দর একটা দৃশ্য, হয়তো এটা আমি জানি না আমি কোনো দিন আর দেখতে পাবো কি না। তাই মন ভরে, চোখ ভরে এই সুন্দর দৃশ্যকে দেখলাম। তো মন চাচ্ছিলই না যে এখান থেকে যাই। যে কোনো অনুষ্ঠানে আপনারা আমাদের এইভাবে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আগামীকাল সন্ধ্যাবেলা আমরা প্রসাদ বিতরণের আয়োজন করেছি, সকলে আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। নেতাজি সংঘের পক্ষ থেকে সকাল 8টায় পতাকা উত্তোলন। তো দাঁড়িয়ে থেকে দেখলাম প্রসাদ দিচ্ছিল এক ভাই, তো প্রসাদ নিলাম। এইভাবে 10,000 প্রদীপ জ্বালিয়ে আজকের দিনটিকে আমরা স্মরণীয় করে রাখলাম। প্রতিকৃতির সামনে সমস্ত বানারহাটবাসী নেতাজি সংঘ ময়দানে প্রদীপ জ্বালালেন। খুব ভালো লাগছে বন্ধুরা, আপনারাও দেখুন। দয়া করে সবাই মাঠের বাইরে আসুন। মাথার উপর ড্রোন ক্যামেরা উঠছে। ও রামজিৎ ফটো লাগানো হয়। তো বেরিয়ে যাওয়ার সময় দেখলাম যে মিউজিক বাজছিল, সেই মিউজিকের তালে তাল মিলিয়ে অনেকেই নাচ করছিল। তো সত্যি যেতে অবশ্য ইচ্ছে করছিল না, কিন্তু অন্ধকার হয়ে এসছে, মোটামুটি 6:30 বাজে। তো আমার আবার টিউশন আছে 7টা থেকে, তো গিয়ে আবার প্রদীপ ধরাতে হবে বাড়িতে, আর তিতলিও অনেকটা সময় একা। তো বেরোনোর পথে এই নেতাজি সংঘ মাঠের শেষ প্রান্তে একটা মন্দির রয়েছে, বাগানের একদম পাশে। তো এখানে শিব মন্দির, কালী মন্দির একসাথে রয়েছে। তো এই মন্দিরেও দেখলাম প্রদীপ ধরানো হচ্ছে। তো 4-5টা প্রদীপ ধরানো হয়ে গেছে। তো দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম, খুব ভালো লাগছিল। তো ভাবলাম ভেতরটা একবার যাই দেখি। তো এখানে শিবজির মূর্তি রয়েছে, কালী মায়ের মূর্তি রয়েছে, তো সবাইকে প্রণাম করলাম। আর ভেতরটা এত সুন্দর সাজিয়েছে, দেখুন কি ভালো লাগছে, তাই না? তো ভেতরটা একবার ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো দেখে। তো সবাইকে প্রণাম করে আস্তে ধীরে মন্দির চত্বর থেকে বেরিয়ে পড়লাম। তো ভালোই ঠান্ডা লাগছিল, মোটামুটি ঠান্ডা পড়ে যায় সন্ধ্যা হতে হতে, দিনে রোদ রাতে ঠান্ডা, খুব মানে একটা বাজে ওয়েদার তৈরি হয়েছে এখন। তো মন্দির থেকে বেরিয়ে আমি বাড়ির পথে রওনা দিলাম। তো বাড়ি গিয়ে প্রদীপ ধরাবো, কারণ আজকে 22শে জানুয়ারি, যে ছোট্ট করে দিওয়ালি সবাই সেলিব্রেশন করবে বা করছে, তো আমিও বা কেন বাদ যাই। তো বাড়িতে এসে আমি আর তিতলি মিলে প্রদীপ ধরালাম। তো প্রদীপ ধরিয়ে প্রদীপ সাজালাম, সাজিয়ে আস্তে ধীরে আবার রেডি হয়ে পড়াতে যেতে হবে। তো প্রদীপ সাজিয়ে দেখলাম চারপাশেও সবাই প্রদীপ ধরিয়েছে। তো একটা দিওয়ালির মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তো তিতলি প্রদীপ ধরালো 2-3টে, তো আমিও বাকিগুলো ধরালাম, ধরিয়ে দেওয়ালে সব উপর দিয়ে সাজালাম। তো মিস করছিলাম অবশ্যই মৌলিকে, কিন্তু কিছু করার নেই, ওর বাবাও আসতে পারেনি। তো প্রদীপ ধরিয়ে এই মোটামুটি দিওয়ালি গেল 2-2.5 মাস, তারপরে যে আবার একটা ছোট্ট করে দিওয়ালি সেলিব্রেশন করতে পারবো সেটা ভাবিনি কিন্তু বন্ধুরা, জানেন তো।
তো প্রদীপ ধরানো কমপ্লিট। এখন একটু বাইরে বেরোলাম, কারণ সবাই বাড়ির সামনে প্রদীপ লাগিয়েছে, এই দেখুন। তো দেখতে বেশ ভালো লাগছিল। তো সবার বাড়ির সামনে প্রদীপ ধরানো, তো একটা দিওয়ালি যে পরিবেশ, একটা যে মানে কালী পুজোর রাতে যে একটা পরিবেশ হয়, সবার বাড়িতে প্রদীপ জ্বালানো হয়, সেটা সত্যি আজকে সেই ব্যাপারটা দেখতে পেলাম, ফিল করলাম। তারপরে আস্তে ধীরে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার রওনা দিলাম পড়াতে যাব। তো পড়াতে যাওয়ার পথে আবার সেই শীতলা মন্দিরে একটু ঢুকলাম। ঢুকে এখানে দেখলাম প্রচণ্ড ভিড়, আবার সন্ধ্যাবেলা যে পুজো সেটা হচ্ছে, আর ওদিকে প্রসাদ বিতরণ হচ্ছে। তো এখানে বুঁদিয়া প্রসাদ দেওয়া হচ্ছে। তো রামজির সামনে গিয়ে দেখলাম এখানেও প্রদীপ ধরানো হয়েছে। তো সন্ধ্যার পুজো মোটামুটি হয়ে গেছে, প্রদীপ ধরানো হয়ে গেছে। তো রামজির সামনে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে মন্দিরের চারপাশেও প্রদীপ ধরানো হয়েছিল। তো এখন অনেক প্রদীপ নিভেও গেছে। তো মন্দির চত্বরও সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে। তো সবাই এখানে খিচুড়ি প্রসাদও তৈরি হচ্ছে। তো আমি আর খিচুড়ি প্রসাদের জন্য অপেক্ষা করতে পারবো না, কারণ আমার পড়াতে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। তো ভাবলাম পড়িয়ে যখন আসবো তখন যদি দেওয়া হয় খিচুড়ি, তখন নেব। তো এখন অল্প করে বোঁদে প্রসাদ নিলাম। তো বোঁদে প্রসাদের এখানেও ভিড় কেমন জমে উঠেছে দেখুন। আসলে সবাই প্রসাদ নিতে অধীর আগ্রহে আর কি ব্যস্ত, কারণ চায় সবাই একটু প্রসাদ নেবে। তো সবাই দাঁড়িয়ে রয়েছে, তো আমার আর সেই সুযোগ নেই। আমি একবার মন্দির চত্বর ভালো করে ঘুরলাম, কারণ সত্যিই দেখুন যে দিওয়ালির যে উৎসব, দিওয়ালির যে পরিবেশ, সেটাতে সবাই মেতে উঠেছে। সবাই সেই আনন্দটাকে ভাগ করে নিতে চাইছে। তো খুব ভালো লাগলো আজকের দিনটি। সত্যি এই 22শে জানুয়ারি রামলালা অযোধ্যায় এলেন, আর সাথে মানুষের মনে যে একটা উৎসব যে ভাব, সেটা সত্যি কিন্তু সারা দিনব্যাপী সবার মাঝে সেটা প্রকাশ পেল। তো বন্ধুরা, আমি যাচ্ছি পড়াতে, কারণ আর দেরি করা চলবে না। এদিকে প্রচণ্ড ঠান্ডা, দেখুন চারদিকে আস্তে আস্তে কুয়াশা পড়ছে। তো আমি বেরিয়ে পড়লাম। আমার ব্লগ এখানেই শেষ হলো বন্ধুরা। যদি আপনাদের খুব ভালো লেগে থাকে এই ব্লগ, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।